চলুন আজকে আমাদের আলোচনার বিষয় সাইকোসিস। আমরা আগে অনেকবার আলোচনা করেছি, তো আবার এই নতুন করে আমরা একটু রিক্যাপ করতে চাইছি রিগার্ডিং সাইকোসিস। পরপর দেখতে হবে আমাদের হ্যানিম্যানিয়ান কনসেপ্ট, কেনশিয়ান কনসেপ্ট, রবার্টস কেনশিয়ানের পরবর্তী সময়, রবার্টসের পরে আমরা দেখব যে এই চ্যালেঞ্জ নীলমণি ঘটকের যে লেখা আমরা পাই, এবং তারপরে আমাদের ব্যবহারিক প্রয়োগ সঙ্গে আমরা দেখব ডক্টর হাসান মির্জার বিভিন্ন রকম ক্লিনিক্যাল প্রয়োগ, সাইকোটিক ড্রাগ, বিশেষত উনি মেডোরিনামের ওপর বেশি প্রয়োগের কথা বলেছেন। স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব পরপর। তার সাথে সাথে আমরা দেখব যে কিভাবে সাইকোসিসকে চেনা যাবে, কিভাবে সাইকোসিসকে চিনে নিয়ে আমাদের প্র্যাকটিসে আমরা কাজে লাগাতে পারব। আমরা আলোচনা করব এর পরপর যে গ্রুপ অফ সাইকোটিক ড্রাগস, এবং সেই সাইকোটিক ড্রাগগুলোকে ডিজিজ নিয়ে যখন রোগীরা আমাদের কাছে আসবেন আমরা কিভাবে তার প্রয়োগ করব, এই আলোচনাগুলো আমরা পরপর করতে থাকব। চলে আসা যাক একদম প্রাথমিক অবস্থায়, যেখানে আমরা আলোচনা করতে চাইছি শুরু আমাদের মাস্টার হ্যানিম্যান যেটা বলেছিলেন। ওনার লাইফের 12 বছর সোরা নিয়েই কেটেছিল, এবং উনি ওনার কেসগুলোকে অ্যানালিসিস এবং রিঅ্যানালিসিস করে এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে মায়াজম হচ্ছে মেইন, যা কিনা ক্রনিক ডিজিজের জন্য দায়ী। মায়াজম ছাড়া ক্রনিক ডিজিজ হয় না। উনি সোরার আবিষ্কার করেন, সাইকোসিসের আবিষ্কার করেন, সিফিলিসের আবিষ্কার করেন। তো রিগার্ডিং সাইকোসিস উনি বললেন যে এটা একটা ভেনারেল ডিজিজ, এবং এই ভেনারেল ডিজিজে সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়। উনি ওনার ক্রনিক ডিজিজে লিখলেন একমাত্র সেক্সুয়ালি ট্রান্সমিশনের কথা প্রাইমারি সাইকোসিসে বললেন। উনি সাইকোসিসের প্রেজেন্টেশনে বললেন যে প্রাইমারি সাইকোসিস এবং সেকেন্ডারি সাইকোসিস, উনি বললেন লেটেন্ট সাইকোসিস। একবার শুনে নেওয়া যাক উনি প্রাইমারি সাইকোসিসে কি বললেন। উনি বললেন গনোরিয়ায় আক্রান্ত ব্যক্তি যদি সেক্সুয়াল রিলেশনশিপের মধ্যে যান, কি মেল কি ফিমেল, তাহলে যার এই রোগ নেই তার মধ্যেও গনোরিয়ার বিষ ঢোকে, এবং এটাকেই উনি বললেন সাইকোসিস। তার শরীরে গনোরিয়া লাইক ডিসচার্জেস, তার শরীরে জেনিটাল ফিগওয়ার্ডস, এইগুলো প্রথম ডেভেলপ করে, যা নিয়ে রোগী আমাদের কাছে আসে। একটা ইনএফেকচুয়াল আর্জিং বারে বারে হতে থাকে, একটা পেনলেস ডিসচার্জ, একটা ইউটিআইয়ের প্রেজেন্টেশন বাট হুইচ ইজ পেনলেস। উনি ওনার বইতে সাইকোসিসের মধ্যে লিখেছিলেন, আপনারা একটু ক্রনিক ডিজিজ ভালো করে পড়বেন। আর এক রকমের ইউটিআই পাওয়া যায় যা কিনা শরিক, যেখানে জ্বালা যন্ত্রণা খুব থাকে, এবং তার জন্য তিনি ওষুধের কথাও বলেছেন। সেখানে তিনি ক্যান্থারিস, কোপাইভাম এই সমস্ত ওষুধের কথা বলেছেন। প্রাইমারি সাইকোসিস উনি বললেন খুব সহজে সারানো যায়, পোটেন্টাইজ থুজার ডোজ কয়েকটা পরিমাণ দিলেই এটা সেরে যায়। এরপরে উনি বললেন সাইকোসিসের পরের অবস্থা, প্রাইমারি অবস্থা চলে গেল, প্রাইমারি অবস্থাকে তাড়িয়ে দেওয়া হলো ক্রুড ট্রিটমেন্ট করে, মার্কিউরিয়াল ডোজ, ভেনারেলবার্ডসকে পুড়িয়ে দেওয়া হলো। উনি বললেন এর পরের অবস্থা, যেখানে সাইকোসিস শরীরের ভেতরে গিয়ে চুপচাপ বসে আছে কিন্তু সোরার সাথে জড়ায়নি, এই অবস্থাটায় ট্রিটমেন্ট করা সম্ভব, এবং তার জন্য তিনি একটা প্ল্যানও দিলেন। তো এই ঘটনাটাকে উনি আরও ডিটেল, সিফিলিস যেখানে লিখেছেন সেখানে আরও ডিটেল আলোচনা করেছেন।
সেখানে উনি সাইকোসিফিলিটিক কম্বিনেশনের কথা বলেছেন। তো সেকেন্ডারি সাইকোসিসের আলোচনা করতে গিয়ে উনি বললেন যে সেকেন্ডারি সাইকোসিস এর পরে মানুষের শরীরে দেখা দেয় যখন প্রাইমারি সাইকোসিসকে তাড়িয়ে দেওয়া হয়, এবং সেটা কিভাবে আসে, বিভিন্ন রকম ওভার গ্রোথ, বিভিন্ন রকম ওয়ার্ডস, এই প্রেজেন্টেশনগুলো নিয়ে আমাদের কাছে রোগী আসেন। এবং এখানে উনি বললেন থুজা ফলোড বাই নাইট্রিক অ্যাসিড, এখানে প্ল্যান অফ ট্রিটমেন্ট, এবং এই থুজা ফলোড বাই নাইট্রিক অ্যাসিড দিলে সম্পূর্ণ সাইকোসিসকে সারানো যাবে, উনি এই কথা বলেছেন। হ্যানিম্যান সাহেবের সময় সাইকোসিসের পূর্ণ বিকাশ লাভ হয়নি। তিনি তার দীর্ঘ জীবনের চিকিৎসা জীবনে যা যা পেয়েছিলেন সেগুলোকে অ্যানালিসিস করেছেন। অ্যানালিসিস করার পর তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন। সাইকোসিস তখন একদম প্রিলিমিনারি স্টেজে ছিল। পরবর্তী সময়ে উনি প্ল্যান অফ ট্রিটমেন্ট বলতে গিয়ে বিভিন্ন জায়গায় বলেছেন যে মিক্সড মায়াজম যখন থাকে, সিফিলিসের আলোচনা করতে গিয়ে বলেছেন যেখানে ব্লেন্ড করেনি, উনি জেনারেলি নন ব্লেন্ডেড মায়াজমেটিক প্রেজেন্টেশনগুলোর কথা বলেছেন। সেখানে উনি বলেছেন সিরিজ অফ অ্যান্টিসোরিক, যতক্ষণ সোরিক সিমটমস ওপরে থাকবে, ফলোড বাই অ্যান্টিসাইকোটিক অ্যান্টিসিফিলিটিক ড্রাগ যেটা উপরে থাকবে, তারপরে আবার সিরিজ অফ অ্যান্টিসোরিক, তারপরে যে সাইকোসিস বা সিফিলিসের লক্ষণ থাকবে। তো আমরা ধরেই নিতে পারি যে এখানে ব্লেন্ডেড সিফিলিস বা ব্লেন্ডেড সাইকোসিসের কথা উনি বলেননি। এখানে উনি পাশাপাশি যেগুলো আছে, যেগুলো একসাথে ব্লেন্ড হয়ে যায়নি, প্রপার অ্যামালগামেশন হয়নি, সেই প্ল্যান অফ ট্রিটমেন্টের কথাই বলেছিলেন। হ্যানিম্যান পরবর্তী সময়ে সাইকোসিস নিয়ে প্রথম বড় আলোচনা শুরু করলেন ডক্টর কেন্ট। উনি বললেন যে হ্যানিম্যান সাহেব যেভাবে সোরাকে কমপ্লিট করেছিলেন বাই দ্য প্রসেস অফ অ্যানালাইসিস অফ দ্য কেসেস, তার সিমটমস যেগুলো খুঁজে পাওয়া গেছিল, যে পদ্ধতিতে উনি সোরাকে কমপ্লিট করলেন, আমরা যদি সেই পদ্ধতিতে সাইকোসিসকে কমপ্লিট করি তাহলে আমাদের চিকিৎসা শাস্ত্রের উন্নতি হবে। উনি বললেন যে উনি যেভাবে বলেছিলেন যে প্রাইমারি সোরা চলে যাওয়ার পর রুগীরা যখন মারা যাচ্ছেন তাদেরকে, আপনারা জানেন যে তাদেরকে মারা যাওয়ার পর তাদের ডিসেকশন করার পরে বিভিন্ন রকম সিমটমস, অর্গানিক ডিফেক্ট এইগুলো পাওয়া গেছিলো, যেগুলো হ্যানিম্যান সাহেব তৎকালীন সময় জার্নাল বা বিভিন্ন বই থেকে কালেকশন করেছিলেন, এবং উনি বলেছিলেন সোরা চাপা পড়লে এরকম লক্ষণ দেখা যায়। কেন বললেন যদি সাইকোসিস কোথাও গনোরিয়া অবরুদ্ধ হয়েছে যদি মনে হয়, যদি ট্রান্সমিশন হয়েছে বলে মনে হয়, তাহলে যদি আমরা এই প্ল্যান অফ ট্রিটমেন্টের ঘটনাটাকে ভাবি যেভাবে হ্যানিম্যান সোরাকে কমপ্লিট করেছিলেন, তাহলে সিমটমসগুলোকে আমরা সাইকোটিকের সিমটম বলতে পারি। কেননা হ্যানিম্যান সাহেব সাইকোসিসকে কমপ্লিট করে যেতে পারেননি। তার সাইকোসিসের লক্ষণ ছিল খুবই কম, ফিগওয়ার্ডস, জেনিটাল ওয়ার্ডস, গনোরিয়া লাইক ডিসচার্জেস, মাসেল ক্র্যাম্প, এবং তার সাথে সাথে আমরা পাই স্কিনের ডিসকালারেশনস। এই 3-3.5খানা সিমটমস উনি বলেছিলেন সাইকোসিস সম্পর্কে। কেন্টি ব্যাপারটাকে এগিয়ে নিয়ে গেলেন। উনি প্রথম বললেন যে দেখা যাচ্ছে যে কোনো একজন ভদ্রমহিলা যার বিয়ের আগে কোনো মেনস্ট্রুয়েশনের কমপ্লেইন ছিল না, বিয়ের কয়েক মাস পর তার মধ্যে সব সাইকোটিক লক্ষণ ফুটে উঠতে থাকলো, যদিও সেই ভদ্রমহিলার বংশগত ইতিহাসে কোথাও সাইকোসিস পাওয়া যাচ্ছে না। উনি বললেন এখানে সেকেন্ডারি সাইকোসিসের ট্রান্সমিশন হয়েছে, ইট ইজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড, এবং এই যে অবস্থায় আছে সেই অবস্থায় ট্রান্সমিট করেছে। একটু খোঁজ নিয়ে যদি আমরা দেখি, ওই যে ভদ্রলোক যার সাথে তার বিয়ে হয়েছে তার হয়তো কখনো গনোরিয়া হয়েছিল, এবং অথবা তার বংশে সাইকোসিসের ইতিহাস আছে। এই খোঁজ নিতে গিয়ে আমরা যদি পাই, আমরা যদি ধরে নিতে পারি, তাহলে আমরা এইখানে আলোচনায় আসতেই পারি যে তাহলে এই যে সাইকোসিস এলো কোথা থেকে, না সেকেন্ডারি ট্রান্সমিশন হলো। তাহলে সাইকোসিস বডিতে যে অবস্থায় থাকে সেই অবস্থায় ট্রান্সমিট করে। উনি আরও নতুন ইনফরমেশন দিলেন
যে এই সাইকোসিস যখন আমরা ট্রিটমেন্ট করব এর কিন্তু গনোরিয়া এবং গনোরিয়া লাইক ডিসচার্জেস ফিরবে না। যে অবস্থায় প্রাপ্ত হয়েছে সেই অবস্থা পর্যন্তই চলবে, তার পেছন দিকে সে আর ফিরে আসবে না। তার মানে যদি কেউ প্রাইমারিলি এফেক্টেড না হয় তার মধ্যে প্রাইমারি সাইকোসিসের সিমটম পাওয়া যাবে না। এই সেকেন্ডারি সাইকোসিস যিনি পেলেন, এইবার তার জেনারেশন আফটার জেনারেশন এইভাবে সাইকোসিস চলতে থাকবে, যার মধ্যে একটা পার্ট অ্যাসিমটোম্যাটিক আর পরের পার্টটা সিমটোম্যাটিক। অ্যাসিমটোম্যাটিক অর্থে যে ভদ্রলোকের সাথে তার বিয়ে হলো তার মধ্যে এখন সাইকোসিসের কোনো লক্ষণ নেই, কিন্তু তার মধ্যে সাইকোসিস ছিল, সেকেন্ডারি অবস্থায় ওখানে জমেছিল। সেকেন্ডারি অবস্থার মধ্যে থেকে সে সেকেন্ডারি অবস্থায় তার ওয়াইফের শরীরে ট্রান্সমিশন করল। প্রথম লক্ষণ উনি বললেন যে কী দেখা গেল না, একটা কজলেস অ্যানিমিয়া, কোনো কারণ নেই, খাচ্ছে দাচ্ছে, কিন্তু তার একটা অ্যানিমিক প্রেজেন্টেশন, কোনো কারণ পাওয়া যাচ্ছে না, এইটাকে উনি বললেন দ্য ফার্স্ট সিমটমস। এরপরে তার মধ্যে মেনস্ট্রুয়েশনের সমস্যা দেখা দিল, এরপরে তার মধ্যে সেকেন্ডারি ইনফার্টিলিটি দেখা দিল। এইভাবেই সাইকোসিস চলতে থাকল। উনি আরও লিখলেন এই যে ইউটিআই, ক্রনিক ইউটিআই সারছে না, তার কারণ যতবারই সে সারফেসে আসছে অ্যাকিউট সিমটম হিসেবে যখনই তাকে আমরা অ্যান্টিসোরিক দিচ্ছি সে সেই জায়গা থেকে ঘুমিয়ে পড়ছে, কিন্তু ভেতরে ভেতরে তার সাইকোসিস বেসের ডেভেলপমেন্ট ডে বাই আফটার ডে বাড়ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার সাইকোটিক বেস যতক্ষণ না টাচ করা হবে ততক্ষণ সে সারবে না। কেন বললেন এখানে যতক্ষণ না আপনি অ্যান্টিসাইকোটিক বড় বড় ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করবেন এই সাইকোসিস কিন্তু যাবে না, এবং না গেলে ইউটিআই কোনো দিনই সারবে না। কেন তার সাইকোসিসের মধ্যে বললেন এরপরে এ অর্গানিক প্রেজেন্টেশন নেবে, যেখানে গিয়ে আমরা দেখতে পাই যে মাসেলস অ্যান্ড ভেসেলস, এবং সেই জায়গাগুলোতে কি করবে না একটা অসামঞ্জস্য, যেটা পরবর্তী সময় ডক্টর এসপিদের ভাষায় যদি বলি সেটাকে উনি বলেছিলেন ইনকোঅর্ডিনেশন। তাহলে এই যে ইনকোঅর্ডিনেশন প্রেজেন্টেশন আমরা পাবো মাসেলসের মধ্যে, ভেসেলসের মধ্যে, এই ইঙ্গিত কেন তার বইতে দিয়ে গেলেন। প্ল্যান অফ ট্রিটমেন্টের মধ্যে উনি বললেন কি না, আমাদের অ্যান্টিসোরিক ছাড়াও অ্যান্টিসাইকোটিক ড্রাগ আমাদের এর মধ্যে দরকার হবে, এবং সেই অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে আমাদের ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে, এবং সিরিজ অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগ আমরা ব্যবহার করব, এবং সেই সিরিজ অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগ আমাদের পেশেন্টকে ভালো করতে সাহায্য করবে। এটাই ছিল কেনশিয়ান সাইকোসিসের প্ল্যান। যে কেনশিয়ান সাইকোসিস, কেন তার সাইকোটিক প্রেজেন্টেশনে এই কথাগুলো বললেন, এবং সেই অনুযায়ী আলোচনাটা এইভাবে আমরা কেনশিয়ান সাইকোসিসে পাই। কেন পরবর্তী সময়ে এই ব্যাপারে প্রথম আলোকপাত করেন, প্রথম বলবো বিস্তারিত আলোকপাত করেন ডক্টর এইচ.এ. রবার্টস। এইচ.এ. রবার্টসের বইয়ের মধ্যে আমরা ডিটেল জেনারেলাইজেশন পাই রিগার্ডিং সাইকোসিস অ্যান্ড সিফিলিস। রবার্টসের আলোচনার মধ্যে যদি আমরা প্রবেশ করি, উনি কেন্টের কোটেশনকে রেখেছেন এবং অর্গানিক প্রেজেন্টেশনসগুলোকে আরও ডিটেল আলোচনা করেছেন যে কোন জায়গায় কিভাবে আমরা সাইকোসিসকে ভাবতে পারি। এইটা হচ্ছে রবার্টসের আলোচ্য বিষয়। তাহলে রবার্টসের আলোচ্য বিষয় আমরা যদি শুরু করি, যে কিভাবে উনি বললেন যে দ্য বেসিক পার্ট ইজ ইনকোঅর্ডিনেশন, যে মেইন যে জায়গাটা সেটা ইনকোঅর্ডিনেশনের প্রেজেন্টেশন। উনি বললেন যে সাইকোসিস যদি ভেতরে থাকে, লেটেন্ট সাইকোসিস, তার কিছু লক্ষণ, যেটা কেন বললেন যে একটা কজলেস অ্যানিমিয়া প্রেজেন্টেশন পাওয়া যায়। উনি বললেন মাসকুলার ক্র্যাম্পিংয়ের প্রেজেন্টেশন পাওয়া যায়। উনি বললেন ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক চেঞ্জেস হয় বডিতে, যেখানে গিয়ে আমরা এন্ডোক্রিনাল প্রেজেন্টেশনগুলোকে পাই। তো এন্ডোক্রিনাল প্রেজেন্টেশনসগুলোর মধ্যে বেসিক পার্ট তো ইনকোঅর্ডিনেশন। সেই যেটা বলছিলাম যে রবার্টস তার বইতে জেনারেলাইজেশন করলেন। আপনার রবার্টসের সাইকোসিসের লেকচার যদি পড়েন, আমি মেন জিস্টের জায়গায় চলে আসি যে কিভাবে উনি আলোচনা করেছেন। উনি আলোচনা করলেন সাইকোসিসের মধ্যে আমরা বিভিন্ন রকমের ইনকোঅর্ডিনেশন প্রেজেন্টেশনসগুলো পাই।
তাহলে ইনকোঅর্ডিনেশনসের মধ্যে আপনারা জানেন যে মেনলি এন্ডোক্রিনাল প্রেজেন্টেশনসগুলো দ্য বেসিক ইনকোঅর্ডিনেশন। তাহলে এন্ডোক্রিনাল যে ডিজিজগুলো নিয়েই আপনার কাছে আসুক, সেগুলো যখন আপনি ট্রিটমেন্ট করতে যাবেন তখন ডেফিনেটলি সাইকোসিসের কথা ভাবতে হবে। যেমন হাইপো অ্যান্ড হাইপারথাইরয়েডিজম, যেমন ডায়াবেটিস, যেমন আমাদের বডিতে অ্যাডেনাল গ্ল্যান্ডের গণ্ডগোল, হাইপোথাইরয়েডিজমের কথা বলেছি, এবং সেক্সুয়াল হরমোনসগুলোর পরিবর্তন। তাহলে সেক্সুয়াল হরমোনগুলোর পরিবর্তনের উপর বেস করেই যদি আমরা পরবর্তী ধাপে এগোই, তাহলে পরবর্তী জায়গায় দাঁড়িয়ে মেলের ক্ষেত্রে হরমোনের ডিসব্যালেন্স, মেল হরমোন, সেক্সুয়াল ডিসফাংশন, লিবিডো গণ্ডগোল, ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিওর ইজাকুলেশন এবং স্পার্ম কাউন্টের গণ্ডগোল, ফলোড বাই স্টেরিলিটি। ফিমেলের মধ্যে যদি আপনি যান, ফিমেলের মধ্যে আমরা আলোচনা করেছি যে এই যে টোটাল ফিমেলের মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার্স, এই টোটাল প্রেজেন্টেশনটাই ইনকোঅর্ডিনেশন প্রেজেন্টেশন। ফিমেল বডির প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সেক্সুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যারেক্টার অ্যান্ড অল দ্য ডিজিজ অফ দ্য গাইনোকোলজিক্যাল সিস্টেমস। কিছু আলোচনা রবার্টস করেছেন, আমরা যদি একটু ইলাবোরেটলি আলোচনা করি, জেনারেলাইজেশন করে, সে জায়গায় গিয়ে আমরা কি পাই আসুন পরপর দেখে নেওয়া যাক। আমরা যেটা পাই, তাহলে একদম প্রথম থেকে বলি, মেনস্ট্রুয়াল ডিসব্যালেন্স, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, হরমোনাল ইমব্যালেন্স। তাহলে কী অ্যাবনর্মালিটি? না, যে কোনো অ্যাবনর্মালিটি যেটা মেনস্ট্রুয়াল ডিসঅর্ডারের মধ্যে পাওয়া যায় সবগুলোই বেসিক পার্ট হচ্ছে ইনকোঅর্ডিনেশন, মানে হরমোনাল গণ্ডগোল। তার মধ্যে প্রথম হলো অ্যামেনোরিয়া, তারপর ডিসমেনোরিয়া, মেট্টোরেজিয়া, মেনোরেজিয়া, মেট্টোমেনোরেজিয়া, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, সবই ওর মধ্যে পাবেন। এরপরে এই ইনকোঅর্ডিনেশনের পরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওভার গ্রোথ। তাহলে ইচ অ্যান্ড এভরি সিস্টেম, সব জায়গাতেই আমরা একটা ওভার গ্রোথের প্রেজেন্টেশন পাই, একটা ওভার সিক্রিশনের প্রেজেন্টেশন পাই, একটা ওভার প্রোডাকশানের প্রেজেন্টেশন পাই। তাহলে ফিমেল বডিতে যদি আপনি এই প্রেজেন্টেশনগুলোর কথা ভাবেন, তাহলে জেনিটাল পার্টের কথা যদি বলি, তাহলে প্রথমে ব্রেস্ট রিলেটেড ঘটনাগুলো বলি। তাহলে ফাইব্রোঅ্যাডিনোমা, ফাইব্রোঅ্যাডিনোসিস, কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট, গ্যালাক্টোসিল, এই রকমের প্রেজেন্টেশনগুলো আপনি ব্রেস্ট রিলেটেড প্রেজেন্টেশনের মধ্যে পাবেন। এরপরে যদি ইউটেরাস রিলেটেড ঘটনা বলেন, পিসিওডি ইজ এ নাও এ কমন প্রবলেম ইন দ্য ফিমেল। পিসিওডি ফলোড বাই ইউটেরাইন প্রেজেন্টেশনসের মধ্যে যদি আপনারা আলোচনা করতে চান, তাহলে যত রকমের গ্রোথ আছে, যেখানে আমরা ইউটেরাইন ফাইব্রয়েড, ইউটেরাইন মায়োমা, সবই আমরা সাইকোসিসের আলোচ্য বিষয়ের মধ্যে পেতে পারি। সো দেয়ার ইজ এ ট্রিমেন্ডাস টাইপ অফ ওভারগ্রোথস, বাল্কি ইউটেরাস, অ্যাবনর্মাল গ্রোথস, অ্যাডিনোমায়োসিস, সবই আমরা সাইকোটিক রিলেটেড প্রেজেন্টেশনসের মধ্যে পাই। এরপর চলে আসি ওভারিয়ান টিউমার্স। পলিসিস্টিক ওভারির কথা তো আগেই বলেছি। পলিসিস্টিক ওভারি ছাড়াও চকলেট সিস্ট, পলিসিস্টিক ওভারি ছাড়াও ইউটেরাইন বিনাইন টিউমার্স, ওভারিয়ান বিনাইন টিউমার্স অ্যান্ড ওভারিয়ান কার্সিনোমা। সো রিগার্ডিং কার্সিনোমা, আমরা সাইকোসিফিলিসের কথা ভাবি, শুধু সাইকোসিস বললে ব্যাপারটা ঠিক হয় না। হোয়ার দেয়ার ইজ ম্যালিগন্যান্সি, দেন ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট সিফিলিস অলসো। তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে এইগুলো যখন আপনি পেলেন, এরপরে আপনি পাচ্ছেন কি টুইন্স প্রেগনেন্সি। টোটাল গাইনির পরেই যদি আমরা অবস্টেটিক্সে চলে যাই, তাহলে ইনফার্টিলিটি একটা ব্যাপার তো থাকেই, এবং ইনফার্টিলিটি ফলোড বাই স্টেরিলিটি। তো দেখুন, গাইনোকোলজিক্যাল প্রেজেন্টেশনসের মধ্যে মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার্স, ওভারগ্রোথস, ব্রেস্ট চেঞ্জেস, হরমোনাল ইমব্যালেন্স। এটা যদি আমরা অবস্টেটিক্সের মধ্যে যাই, যেখানে আমরা ব্যাপারটাকে আলোচনা করি হিস্ট্রি হিসেবেই যদি বলি, অথবা
যদি পেশেন্টের মধ্যে পাই, it helps us to know about the psychotic presentation present in the patient. So regarding psychosis in obstetrics, তাহলে অবস্টেটিক্সের মধ্যে আমরা কি পাচ্ছি না, প্রথমেই চলে আসি ইনফার্টিলিটি, কজলেস ইনফার্টিলিটি। এরপরে যেটা পাই সেটা হচ্ছে ওভামের পরিবর্তন, ওভলিউশন ঠিক টাইমে হচ্ছে না, ম্যাচিওর করছে না, ওভাম ঠিক টাইমে রাপচার করছে না, এলএই সার্চে গন্ডগোল হচ্ছে, প্রোল্যাক্টিন লেভেলটা বেড়ে আছে, মোবিলিটি ব্যাপারটা ওভামের ঠিকঠাক নয়, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে তার মোটিলিটিটা কম, এবং যার এফেক্ট পাওয়া যাচ্ছে টিউবাল প্রেগনেন্সি। টিউবাল প্রেগনেন্সি ছাড়াও আমরা পেতে পারি হাইড্রাটিফর্ম মোলস। টিউবাল প্রেগনেন্সি ছাড়াও আমরা পেতে পারি টুইন প্রেগনেন্সি এবং প্রেগনেন্সির সময়ে বিভিন্ন রকম পরিবর্তন, যার মধ্যেই আমরা হরমোনাল ইমব্যালেন্স, ইনকোঅর্ডিনেশনের প্রেজেন্টেশনগুলো পাই, সেগুলোকে সবই আমরা সাইকোটিক ওরিয়েন্টেড রিজিয়ন হিসেবে আলোচনা করতে পারি অ্যাকর্ডিং টু দ্য লাইট অফ রবার্ট সাইকোসিস। উনি আলো দেখিয়েছিলেন, সব ঘটনাগুলো আলোচনা করেননি। তো যদি লাইটটা দিয়ে আমরা একটু গাইনোকোলজিক্যাল প্রেজেন্টেশনগুলোকে একটু ঝালিয়ে নিই, একটু অবস্টেটিক্যাল প্রেজেন্টেশনগুলো ঝালিয়ে নিই, এবং একটু জেনারেল মেডিসিন সার্জিক্যাল প্রেজেন্টেশনগুলো ঝালিয়ে নিই, তাহলে আমাদের মনে হয় সাইকোসিস চিনতে খুব একটা অসুবিধা হবে। নাও লেট আস কাম টু দ্য পয়েন্ট, যেটা বলছিলাম। সো রিগার্ডিং অবস্টেটিক প্রেজেন্টেশন অফ সাইকোসিস, একটা টুইন প্রেগনেন্সির কথা বলছিলাম অ্যাবনর্মাল প্রেজেন্টেশনস, যেমন যার মধ্যে আমরা পাই প্ল্যাসেন্টা প্রিভিয়া, যার মধ্যে আমরা পাই মোলার প্রেগনেন্সি, যার মধ্যে আমরা পাই হাইড্রাটিফর্ম মোলস, যার মধ্যে আমরা পাই অ্যাবনর্মাল অ্যামনিওটিক ফ্লুইডের ডেভেলপমেন্ট, যার মধ্যে হাইপো প্রেজেন্টেশনও থাকতে পারে, হাইপার প্রেজেন্টেশনও থাকতে পারে। অ্যামনিওটিক ফ্লুইড প্রপারলি তৈরি হচ্ছে না, বেশি পরিমাণ তৈরি হচ্ছে বা কম পরিমাণ তৈরি হচ্ছে। বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইনটেউটেরাইন ফিটাল গ্রোথ রিটার্ডেড, ঠিকমতো হচ্ছে না। বাচ্চার যে লাইন প্রেজেন্টেশন, তার অ্যাবনর্মালিটি, বিভিন্ন টাইপের অ্যাবনর্মালিটির কথা আপনারা জানেন, ব্রিজ প্রেজেন্টেশন, ফুটলিং, ফুট ড্রপ, অনেক রকম জানেন। অল আর দ্য প্রেজেন্টেশনস অফ সাইকোসিস। প্ল্যাসেন্টা প্রিভিয়ার কথা তো বলেইছি। ম্যাটার্নাল যে প্রেজেন্টেশনগুলো আমরা পাই, মায়ের শরীরের মধ্যে যে প্রেজেন্টেশনসগুলো আসে, এবার সেই দিকে যাওয়া যাক। প্রেগনেন্সি ইনডিউসড যে প্রেজেন্টেশনগুলো আসে, যার মধ্যে প্রথম হচ্ছে বমি। এই বমি সব মায়েদের মধ্যেই থাকে, কিন্তু এটা যদি খুব বেশি পরিমাণে হয়, যেটাকে আমরা বলি হাইপেরেমেসিস গ্যাভিডোরাম, তাহলে আপনাকে সাইকোটিকের কথা ভাবতে হবে। মায়ের বডি ওয়েট যদি ঠিকমতো না বাড়ে, মায়ের যদি ম্যাসিভ অ্যানিমিয়া ডেভেলপ করে, মায়ের যদি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়, বাচ্চা এবং মায়ের বডি ওয়েট যদি ঠিকমতো না বাড়ে, যদি তার ইউটেরাইন কমপ্লেন্স, যদি তার মুভমেন্ট বাচ্চার ঠিকমতো না হয়, যদি তার পেচ্ছাপে বিভিন্ন রকম সমস্যা সাইকোটিক রিলেটেড যদি পাওয়া যায়, তাহলে আপনি ডেফিনেটলি ভাবতে পারেন। এবার হচ্ছে প্রেগনেন্সি ইনডিউসড কিছু মেডিওলজিক্যাল কিছু আমরা বলি প্রেগনেন্সি ইনডিউসড এন্ডোক্রিনাল ডিজিজেস। আপনারা জানেন প্রেগনেন্সি ইনডিউসড হাইপোথাইরয়েডিজম, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারথাইরয়েডিজম, প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিস, এগুলো খুব কমন প্রেজেন্টেশন। অ্যান্ড হাইপারটেনশন অলসো, যেগুলোকে আমরা একটু হাই রিস্ক প্রেগনেন্সি বলে আলোচনা করি। তো সেইগুলো সবই আপনার সাইকোটিক ডোমেনের মধ্যে পড়ে। এবং রিগার্ডিং দ্য কোর্স অফ প্রেগনেন্সি যদি আপনি কেসগুলোকে পান, ইউ ক্যান ট্রিট দ্য পেশেন্ট উইথ প্রপার অ্যান্টিসাইকোটিক ড্রাগ অ্যান্ড দ্য পেশেন্ট কমপ্লেন যেগুলো থাকবে সেগুলো অনেকটাই রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং বাচ্চার ডেলিভারিতে সুবিধা হবে। আর পরবর্তী সময়ে যদি পেশেন্টের আপনি এই হিস্ট্রিটা পান, বাচ্চা হওয়ার সময় এগুলো হয়েছিল, দুবার প্রেগনেন্ট হয়েছেন, দুবারই এরকম সমস্যাগুলো দেখা গেছিলো, দুবারই তার এইরকম সাইকোটিক ডোমেনগুলো পাওয়া গেছিলো, কিন্তু আজ তিনি অন্য অসুখে ভুগছেন, এই হিস্ট্রি নিয়ে কোনো কমপ্লেন তার নেই, কিন্তু আজকে তার হাঁটু ব্যথা। তো সেই জায়গায় আপনি সাইকোটিক ড্রাগের কথা ভাবতে পারেন। কেননা এই রিলেটেড একটা আলোচনা আপনাদের বলার দরকার এখানে, যে হ্যানিম্যান সাহেব বলেছিলেন যে প্রেগনেন্সি একটা এমন টাইম যেখানে তার আন্ডারলাইং মায়াথমেটিক স্টেটটা খুব ক্লিয়ারলি প্রম্পট আপ হয়ে ওঠে, এবং উনি বলেছিলেন শরিক ট্রিটমেন্ট করার এটা খুব ভালো অবস্থা।
তো পরবর্তী সময়ে যা আলোচনা বা যা পড়াশোনা বা যা আমরা করি তাতে দেখতে পাই যে নট অনলি সোরা, প্রেগনেন্সি একটা এমন অবস্থা, ইটস লাইক এ মিরর, আন্ডারলাইং যে স্টেটগুলো থাকে, ইট মে বি সোরা, ইট মে বি সাইকোসিস, ইট মে বি সিফিলিস, অর ব্লেন্ডিং অফ দ্য 2 or 3 মায়াজমেটিক স্টেটেড, সবগুলোই ইটস লাইক এ মিরর। ও একদম সামনে চলে আসে চোখের সামনে যে আমার মধ্যে কিন্তু এই বন্ডিংগুলো আছে, অ্যান্ড ইট ইজ এ ক্লিয়ার কাট স্টেট। তো আমরা যদি হিস্ট্রিগুলো নিতে পারি সেক্ষেত্রে আমরা আন্ডারলাইং মায়াজমেটিক স্টেটগুলোকে বুঝতে পারি। তো দেখুন, অবস্টেটিক্যাল কেসের কথা বললাম, ইউরিনারি কেসের কথা বলি। ইউরিনারি কেস তো ইউটিআই আগেই বলেছি যে পেনলেস ইউটিআই, রেকারেন্ট ইউটিআই, এই প্রেজেন্টেশনগুলো আমরা পাই, ফলোড বাই খুব কমন প্রেজেন্টেশন, দ্যাট ইজ ইউরিনারি স্টোন। বডির মধ্যে স্টোন হওয়া মানেই ইনকোঅর্ডিনেশন। তাহলে যত রকমের আপনি স্টোন পাচ্ছেন, সব রকমের স্টোনের ক্ষেত্রেই ভাববেন। খুব পপুলার স্টোন রেনাল স্টোন অ্যান্ড গলব্লাডার স্টোন, দু জায়গাতেই আপনাদের বলবো যে আপনারা একটু সাইকোটিক ড্রাগগুলোর কথা ভাববেন। এবং এই প্রসঙ্গে বিশেষ করে আপনার গলব্লাডার স্টোনের জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই একটু কেন্টের ন্যাট্রাম সাল্ট পড়বেন, নতুন একটা অ্যাঙ্গেল খুঁজে পাবেন। আমি বলছি না ন্যাট্রাম সাল্ট দিলেই সব অসুখ সেরে যাবে, বাট ইট গেট এ ওয়ে। কারণ যেহেতু আমরা কেন্টের আলোতেই আলোকিত হয়ে মায়াজমের এই নতুন আলোচনা শুরু করেছি, তো এই দিকটাও আমাদের দেখার দরকার। এবং রিগার্ডিং রেনাল স্টোন, আপনারা বারবারিস, আপনারা লাইকোপোডিয়াম, আপনারা স্যাবলসেরুলেটা, থুজা, এই ড্রাগগুলো একটু কেন্ট থেকে কাইন্ডলি পড়বেন, সেক্ষেত্রে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে স্টোনের কথা বললাম, অর্গানিক প্রেজেন্টেশনসের মধ্যে আমরা স্টোনের আলোচনা করলাম, আমরা গলব্লাডার স্টোনের কথা বললাম, আমরা রেনাল স্টোনের কথা বললাম, আপনি স্যালাইভারি স্টোনের কথা ভাবতে পারেন সাইকোটিক প্রেজেন্টেশনসের মধ্যে। তাহলে ইনকোঅর্ডিনেশন না হলে কখনোই স্টোন বডিতে ডেভেলপ করে না। এবার আসুন, অর্গানিফিকেশান প্রেজেন্টেশনসের মধ্যে বিভিন্ন রকম অসুখপত্র বা হিস্ট্রি আমরা পাই, যেগুলো আমরা যেই চ্যালেঞ্জের মাধ্যমের মধ্যে পাই যে যেখানেই অপারেশন, যেখানেই অর্গান কেটে বাদ দেওয়া হয়েছে, উনি বলেছেন ইট ইজ দ্য টার্সিয়ারি সাইকোসিস। এই আলোচনাটা আপনারা যেই চ্যালেঞ্জের মাধ্যমের মধ্যে পাবেন, উনি রিপিটেডলি বিভিন্ন কেস নিয়ে আলোচনা করেছেন ওনার বইতে। সাইকোসিসের সম্পূর্ণ আলোচনা করতে গেলে যে ধাপে ধাপে আমরা আলোচনা করছি, যেই চ্যালেঞ্জ পর্যন্ত না পড়লে সাইকোসিসকে চেনা খুব মুশকিল, তার বিভিন্ন রূপগুলো দেখাটা খুব সমস্যা। সো রিগার্ডিং যেই চ্যালেঞ্জ যদি আমরা আলোচনার মধ্যে যাই, যে যেই চ্যালেঞ্জের যে আলোচনা আমরা করতে চাইছি, সেই ব্যাপারটা নিয়ে যদি আমরা বলি, উনি বলেছেন, উনি ওনার বইতে বিভিন্ন সময় এই আলোচনার কথাগুলো বলেছেন। উনি দেখিয়েছেন যে শরীর থেকে বিভিন্ন সময় বিভিন্ন অর্গানকে কেটে বাদ দেওয়া হয়েছে। যেমন উনি বলেছেন অ্যাপেন্ডিক্স, উনি বলেছেন ইউটেরাইন টিউমার, ওভারিয়ান সিস্ট, শরীর থেকে রিপিটেডলি একটার পর একটা অর্গান কেটে বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে সাইকোটিক ডোমেনটা খুব প্রবল, এবং উনি দেখিয়েছেন যে সাইকোটিক ড্রাগগুলোকে হাই অ্যান্ড হায়ার পোটেন্সিতে দিলে এই অপারেশন পরবর্তী যে কমপ্লেইনগুলো আছে, সেই কমপ্লেইনগুলোকে ট্রিটমেন্ট করতে খুব সুবিধা হয়। ওনার একটা বিরাট বই, তো ডেফিনেটলি আপনাদের সেই বইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। এবং যে কেসেসগুলো আছে, যে এই চ্যালেঞ্জের যে কেসেসগুলো আছে, এই কেসেসগুলো যদি আমরা পড়ি, কেসেসগুলোর মধ্যে খুব ক্লিয়ার কাট ইন্ডিকেশন পাবেন যে উনি পরপর দেখিয়েছেন যে একজন ভদ্রমহিলার প্রথমে মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার হলো, ইউটেরাইন কিউরেট হলো, তার ওভারিয়ান টিউমার হলো, তার বডিতে টিউমার ডেভেলপ করলো, সেগুলো কেটে বাদ দেওয়া হলো, এবং পরবর্তী সময় দ্য পেশেন্টের ম্যালিগন্যান্সি ডেভেলপ করলো অ্যান্ড দ্য পেশেন্ট ওয়াজ ডাইড। তো এই যে স্টেজেস অফ সাইকোসিস, এটা আপনার সামনে খুব ক্লিয়ার হয়ে উঠবে যদি আপনি যেই চ্যালেঞ্জের সাইকোটিক প্রেজেন্টেশনটা পড়েন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ব্যাপারটা আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে উঠবে যে বিভিন্ন সময়ের যে বিভিন্ন জট পাকানো কেস আজকের দিনে আমরা খুব ব্লেন্ডেড মায়াজমেটিক কন্ডিশনের মধ্যে কেসগুলোকে পাই। এখানে খুব ক্লিয়ার কাট সিঙ্গেল মায়াজমেটিক ডিজিজ আজকের দিনে খুব একটা পাওয়া যায় না,
তো সেই জায়গায় এই ব্লেন্ডেড প্রেজেন্টেশনগুলোকে দেখে নিয়ে তার আন্ডারলাইং ম্যাথমেটিক স্টেটকে চিনতে না পারলে ট্রিটমেন্ট করতে খুব সমস্যা। আমরা বারবার আমাদের যাদবপুরের ক্লাসে আলোচনা করেছি যে আমরা যেই চ্যানেলের ম্যাথমেটিক প্রেজেন্টেশনের কথা বলেছি এবং বলেছি ডক্টর হাসান বাবুর যে বই, ডক্টর হাসান মির্জার বই, ওখানে উনি খুব সাবলীল ভাষায় আলোচনা করেছেন যে সাইকোটিক ডোমেন থাকলে প্রথমে আমাদের ডিপ অ্যান্টিসাইকোটিক রেসপেক্টিভ নোজোড, যেটা উনি বারবার বলছেন মেডোরিনাম, উনি মেডোরিনাম হাই অ্যান্ড হায়ার পোটেন্সি ব্যবহার করে তারপরে উনি কখনো রিজিওনাল ড্রাগের কথা বলেছেন, আবার কখনো বলছেন যে সিরিজ অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগস, রিজিওনাল লিডার্সের কথাও বলেছেন। যদি জিস্ট আলোচনা করি তো ডেফিনেটলি উই হ্যাভ টু স্টাডি ইন দিস পার্টিকুলার প্যাটার্ন। তো আমাদের এই আলোচনাটা করে যেতে হবে, এটা চলবে, এবং পরপর যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে এই প্রেজেন্টেশনগুলো আমরা আলোচনা করতে পারবো। তাহলে যেখানে আমরা অর্গানিক প্রেজেন্টেশনের কথা পাচ্ছি, যেখানে আমরা মাল্টিমায়াজমেটিক অ্যাঙ্গেলের ডিজিজ স্টেটগুলোকে পাচ্ছি, সেই জায়গায় আলোচনা যখন আমরা করব, আমরা দেখব প্ল্যান অফ ট্রিটমেন্ট তো আমাদের বানাতেই হবে। সেই প্ল্যান অফ ট্রিটমেন্ট, এই যে প্ল্যান অফ ট্রিটমেন্ট, এই প্ল্যান অফ ট্রিটমেন্টটা এরকম হতে পারে যে আমরা সিরিজ অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগস ফলোড বাই বেসিক ড্রাগস, যে আলোচনাটা আমরা আমাদের গ্রুপে করে থাকি, সেইটা এখানে আমরা অ্যাপ্লিকেশন করব। আমরা পরবর্তী লেকচারে সেই দিকে যাব। এখন আলোচনা করছিলাম যেই চ্যানেলের, তো যেই চ্যানেলের বইয়ের মধ্যে এই ঘটনাটাই আছে। এতক্ষণ ধরে আপনারা যে আলোচনাগুলো শুনলেন, যে কেন বলেছেন, রবার্টস বলেছেন, হ্যানিম্যান সাহেব প্রথম নিদর্শন দিয়েছেন, তো আরও ডেভেলপমেন্ট হয়েছে, এবং ডেভেলপমেন্ট হওয়ার পরেই যে অর্গানিফিকেশানের কথা বলছি, যে অর্গানিফিকেশান হয়েছে এবং অর্গানিফিকেশান হওয়ার পর সেই অর্গান কেটে বাদ দেওয়া হয়েছে এবং সেকেন্ডারি সাইকোসিসের ডেভেলপমেন্ট আরও প্রবল হয়েছে, এবং উনি এখানে একটা নতুন টার্ম ব্যবহার করেছেন, দ্যাট ইজ টারশিয়ারি সাইকোসিস। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেস পাবেন যেখানে রিপিটেডলি অপারেশন হয়েছে, একটার পর একটা অপারেশন। যেমন ধরুন এক্সাম্পল যদি দেওয়া যায়, তার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে, ফিমেল পেশেন্ট, তার গলব্লাডার স্টোনের অপারেশন হয়েছে, তার ইউটেরাইন টিউমারের অপারেশন হয়েছে, এবং আজকে তার একটা এন্ডোক্রিনাল ডিজিজ ডেভেলপ করেছে। কারো হয়তো গয়টার হয়েছে, গয়টারের অপারেশন হয়েছে, কারো কোলনের গণ্ডগোল হয়েছে, অপারেশন হয়েছে, ছেলেদের ক্ষেত্রে হাইড্রোসিল ফাইমোসিসের অপারেশন হয়েছে, মেনস্ট্রুয়াল ডিসঅর্ডারের জন্য ডিএনসি করা হয়েছে, আর আজকের দিনে তো খুবই কমন যে সিজারিয়ান সেকশন। শুধু ইন্ডিকেশনটা জেনে নেবেন, কোনো ইন্ডিকেশন তার ছিল নাকি আজকের দিনের মতো এমনিই তার একটা সিজারিয়ান সেকশন করা হলো যেখানে তার কোনো কমপ্লেন ছিল না, তাহলে আপনার সাইকোটিক ডোমেনটা খুব ক্লিয়ার হয়ে যাবে এবং সেখানে দাঁড়িয়ে আপনি সাইকোটিক ড্রাগের বিচার করতে পারবেন। এই যে সাইকোটিকের আলোচনা করছি, এই আলোচনাতে আমরা অর্গানিক প্রেজেন্টেশনগুলোর কথাই বলেছি, মেন্টাল স্টেট কিন্তু বলিনি। এই মেন্টাল স্টেট বলতে গেলে রবার্টস জেনারেলাইজেশন করেছিলেন, তো সেই জায়গাটারও একটু আলোকপাত আপনাদের করার দরকার, না হলে ব্যাপারটা বোঝা যায় না যে মেন্টাল স্টেট। তো সেই রিগার্ডিং দ্য মেন্টাল স্টেট যদি আমরা আলোচনায় যাই, তাহলে আমরা দেখব যে রবার্টস যা বললেন, রবার্টসের জেনারেলাইজেশন স্টেটে যেটা আলোচনা হলো যে এখানে মানুষের মন সাইকোটিক দোষে দূষিত হয় এবং সেই কারণের জন্যই তার মধ্যে সব অ্যাবনর্মাল মেন্টাল প্রেজেন্টেশনসগুলো আমরা পাই। তো সেই আলোচনাটা রবার্টসের বইতে আমরা বেশ খানিকটা পাই। রবার্ট সাহেবের যে আলোচনা, সেই আলোচনায় আমরা পাই তার মেন্টাল অ্যাবনর্মাল স্টেট, তার মেন্টাল পরিবর্তন। তো ওখানে উনি বলেছেন যে এদের মধ্যে মানসিক অবসাদ বেশি ডেভেলপ করে, এরা কারণে অকারণে ক্ষিপ্ত হয়ে ওঠেন, এদের মধ্যে অ্যাবনর্মাল চিন্তাভাবনা, এদের মধ্যে হিংসা, ক্রোধ, নর্মাল ভালোবাসা এদের মধ্যে থাকে না, সব জায়গাতেই একটা ইনকোঅর্ডিনেশনের প্রেজেন্টেশন। উনি বলেছেন যত রকম কুর মেন্টালিটি, যত রকমের অ্যাবনর্মাল চিন্তাভাবনা এবং সেক্সুয়াল স্ফিয়ারে গিয়ে যত অ্যাবনর্মাল অ্যানোম্যালিস, যেগুলো আপনারা জানেন যে তার একটা সেক্সুয়াল থিঙ্কিং, অ্যাবনর্মাল থিঙ্কিং, এবং যেখানে আমরা সিফিলিটিক ডোমেনও বেশ খানিকটা পাই, মাস্টারবেশনের অ্যাবিউজ অফ সেক্সুয়াল পাওয়ার্স,
ডিবোচারি লাইফস, সেলফ হার্মের প্রেজেন্টেশন, যদিও সেলফ হার্ম বেশি বেশি সিফিলিসে পাওয়া যায়, এখানে একটা সেলফ হার্মের প্রেজেন্টেশনের ব্যাপারও থাকে। বিভিন্ন রকমের নেশা করার ব্যাপার, ড্রাগ অ্যাডিকশান, নার্কোটিক অ্যাডিকশান, সেক্সুয়াল অ্যাবিউজ, মেন্টাল লেভেলে থিঙ্কিং অ্যান্ড অ্যানোম্যালিস, যেখানে গুড থিঙ্কিং নেই, অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ইভিল থিঙ্কিংস, কী করে মানুষের ক্ষতি করা যায় সেই রকম চিন্তাভাবনা, এই রকম মন মানসিকতার যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোকে রবার্ট সাহেব সাইকোসিস বলে আলোচনা করেছেন জেনারেল। এবং অনেক ক্ষেত্রে তিনি সাইকোসিস আলোচনা করতে গিয়ে কম্পাইড উইথ সিফিলিস এই ব্যাপারেও বলেছেন। তো সাইকোটিক মেন্টালিটির প্রেজেন্টেশনস এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের এই ব্যাপারগুলো, রিলিজিয়াস ফ্যানাটিসিজমস, যেখানে ধর্মের নামে মানুষের ওপর অত্যাচার, ধর্মীয় আচার আচরণ নিয়ে সাংঘাতিক কড়াকড়ি, আমরা বলি ওসিডির প্রেজেন্টেশনস, রিপিটেডলি থিঙ্কিং অ্যান্ড থটস, কম্পালসিভ ডিসঅর্ডার্স, এই ব্যাপারগুলোর মধ্যে অনেকটাই অবস্টিনেন্স থিঙ্কিং, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ, সেক্সুয়াল অ্যাবনর্মাল প্রেজেন্টেশনস, ল্যাসিভিয়াস, এর মধ্যে একটা সাইকোসিফিলিটিক কম্পাউন্ড প্রেজেন্টেশনের কথা উনি বলেছেন। সো রিগার্ডিং মেন্টাল স্টেট এই ব্যাপারগুলো যদি বলি, তার মধ্যে উনি বলছেন যে সোরার মধ্যে যে ডেভেলপমেন্ট, সোরার মধ্যে কসমোপলিটন, সোরার মধ্যে ভালোবাসা, এই ব্যাপারগুলো সবই এর মধ্যে পারভার্টেড অবস্থায় পাওয়া যায়। তো সেখানেই আমরা জেনারেলাইজেশন আলোচনার মধ্যে বলবো যে পারভার্টেড সেন্সেশন যেখানেই পাবো সেই জায়গাতে আমরা একটু সাইকোসিস, এবং যেখানে ডিস্ট্রাকটিভ প্রেজেন্টেশনগুলো পাবো রিগার্ডিং সাইকোসিফিলিটিক, এই ওরিয়েন্টেশন নিয়ে আমরা আলোচনা করতে পারি। অর্গানিক প্রেজেন্টেশনসগুলো বলতে বলতে আমরা শুধু জেনিটিউরিনারি অর্গানগুলোর কথা বলেছি, এবার একটু সিস্টেমিক প্রেজেন্টেশনসের সব অর্গানের মধ্যে একটু আলোচনা করার দরকার। আমি বারবার বলি যে আপনারা প্র্যাকটিস অফ মেডিসিনের আলোতে যদি সাইকোসিসকে দেখেন, আমার মনে হয় ব্যাপারটা খুব ইজি। যে কোনো ডিজিজ পেলেই আপনি একটু দেখে নিন তার পেছনে প্যাথোলজিক্যাল প্রেজেন্টেশনস, প্যাথোলজিক্যাল রিগার্ডিং ওরিয়েন্টেশনস কী আছে। যদি তার মধ্যে আপনি ইনকোঅর্ডিনেশনের প্রেজেন্টেশন পান, যদি আপনি তার মধ্যে নিউরো এন্ডোক্রিনাল ইমব্যালেন্স পান, যদি আপনি তার মধ্যে ওভারগ্রোথ অ্যান্ড এক্সেস পান, তাহলে পরে আপনি সাইকোসিসের কথা ডেফিনেটলি ভাববেন। এই ব্যাপারটাই বলার। তো হেপাটোবিলিয়ারি সিস্টেমসের মধ্যে আমি গলব্লাডার স্টোনের কথা বলেছি, এবং গলব্লাডার স্টোন মানে বুঝতেই পাচ্ছেন দিস পেশেন্ট আর অলওয়েজ সাফারিং ফ্রম জিআই ডিসঅর্ডার্স। তাহলে গ্যাস অম্বলের প্রবলেম বুঝতেই পাচ্ছেন, এর থাকবেই, ডেফিনেটলি থাকবে। অ্যাবডোমিনাল পেইন ইজ দ্য কমন প্রেজেন্টেশন অফ সাইকোসিস। পেইন ইজ দ্য কমন প্রেজেন্টেশন অফ সাইকোসিস। কোনো বডিতে কোথাও পেইন হচ্ছে আর সাইকোসিস নেই, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। তো যেখানেই পেইন হচ্ছে, সাংঘাতিক পেইন হচ্ছে, ব্যথার জ্বালায় পেশেন্টের খুব খারাপ অবস্থা, সেখানে কিন্তু ডেফিনেটলি আপনাকে ভাবতে হবে যে এই যে পেইন সেন্সেশন, অ্যাবনর্মাল পেইন সেন্সেশন, যেখানেই একটা অবস্থা, সেখানে কিন্তু সাইকোসিস আছে। তাহলে যেখানেও ব্যথা, যেখানেই ব্যথা, সেই মাথার ব্যথা হোক, হাঁটু ব্যথা হোক, কোমর ব্যথা হোক, পায়ে ব্যথা হোক, অ্যাবডোমেনে পেন হোক, মেনস্ট্রুয়াল কলিক হোক, রেনাল কলিক হোক, যা কিছুই হবে না কেন, একটা সাইকোটিক প্রেজেন্টেশনের কথা আপনাকে ভাবতে হবে। ব্যথা ছাড়া সাইকোসিস ভাবাটা একটু শক্ত। তাহলে এই গেল একটা অবস্থা। আমরা বলি যে যেখানেই ব্যথা সেখানেই আপনি একটু ভাববেন একটা সাইকোটিক ডোমেন আছে, যেখানে এই ছাড়া ভাবা সম্ভব না। সো রিগার্ডিং পেন, তাহলে যেখানেই আপনি মাসেলস প্রেজেন্টেশনসে পাবেন, জিআই ট্র্যাক্টের কথা আগে বলিনি। তাহলে জিআই ট্র্যাক্টের এই ঘটনার পরপর আপনি যেটা পাচ্ছেন যে অ্যাবনর্মাল অ্যাপেটাইটের প্রেজেন্টেশনসগুলো পাচ্ছেন। গ্যাস অম্বলের সমস্যার কথা তো বললাম। কনস্টিপেশন ইজ আ কমন প্রবলেম ফলোড বাই পাইলস, এবং এখানে পেইনফুল পাইলস, এখানে ব্লিডিং, নন ব্লিডিং পাইলস, কিন্তু পেইন খুব বেশি থাকে, সোয়েলিং খুব বেশি পরিমাণ, সাংঘাতিক ব্যথা, ফিস্টুলার প্রেজেন্টেশন আমরা পাই জিআই ট্র্যাক্টের মধ্যে। জিআই ট্র্যাক্টের মধ্যে বিভিন্ন রকম টিউমার, বিভিন্ন রকম কোলনিক পলিপ, জিআই ট্র্যাক্টের মধ্যে ইসোফেজিয়াল রিফ্লাক্স, জিইআরডি প্রেজেন্টেশন, ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার, এগুলো সবই আমরা সাইকোটিক ডোমেনের মধ্যে পাই, সামটাইম সাইকোসিফিলিটিক অলসো। গ্যাস্ট্রিক ট্র্যাকের ডিসঅর্ডারের মধ্যে পরপর যদি আপনারা উপর থেকে নিচে অবধি আসেন, তাহলে দেখবেন সব জায়গায় একটা ইনকোঅর্ডিনেশনের প্রেজেন্টেশন, সব জায়গাতেই একটা ওভারগ্রোথের প্রেজেন্টেশন, ওভার সিক্রিশনের প্রেজেন্টেশনস। এই ব্যাপারগুলোকে একটু খেয়াল রাখবেন।
তাহলে পুরো জিআই ট্র্যাক্টের বিভিন্ন ডিজিজ নিয়ে আপনারা এই আলোচনা করতে পারবেন। যেমন মনে করুন আইবিএস, যেমন মনে করুন স্প্রু, যেমন মনে করুন মেগাকোলন, যেমন মনে করুন ক্রনস ডিজিজ, এগুলো সবের মধ্যেই কিন্তু একটা সাইকোটিক ডোমেনের প্রেজেন্টেশন আছে। ক্রনিক ডিসেন্ট্রি, অ্যামিবিক ডিসেন্ট্রি, এই যে ব্যাপারগুলো আছে, যেখানে একটা স্প্যাজম অ্যান্ড ক্র্যাম্পিং প্রেজেন্টেশন ইন অ্যাবডোমেন, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস, কলিক, সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আপনি ভাবতে পারবেন সাইকোসিসের কথা। জিআই ট্র্যাক্টের এর পরের ডিসঅর্ডার হচ্ছে লিভার ডিসঅর্ডার। তো লিভার ডিসঅর্ডারের কমন ওরিয়েন্টেশন আপনারা জানেন, ফ্যাটি লিভার, অ্যালকোহলিক লিভার, ফ্যাটি ডিজেনারেশনস অফ দ্য লিভার, সিরোসিস অফ দ্য লিভার। লিভারের কমন রিপ্রেজেন্টেশনসগুলো আমরা পাই হেপাটোমেগালি, বিভিন্ন টাইপের হেপাটোমেগালি প্রেজেন্টেশনস, সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে। রেসপিরেটরি ট্র্যাক্টের কথা যদি আমরা ভাবি, তাহলে ওভার প্রোডাকশনস, অ্যাবনর্মাল প্রেজেন্টেশনস অ্যান্ড অল দ্য সিওপিডিস, যেখানে প্রচুর পরিমাণে ডিসচার্জ, আবার কোথাও গিয়ে দেখা যাচ্ছে সাংঘাতিক স্প্যাজম, অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াক্টেসিস, এই সবগুলোর মধ্যেই আমরা পাই। এবং আমরা এমফাইসেমার প্রেজেন্টেশন পাই, আমরা অ্যালার্জিক রাইনাইটিসের প্রেজেন্টেশন পাই, নাকের মধ্যে বিভিন্ন টাইপের পলিপ, লাংসের মধ্যে বিভিন্ন অ্যাবনর্মাল প্রেজেন্টেশন, প্লুরাল ডিজিজ, ক্রনিক প্লুরাইটিস। এই ক্ষেত্রে একটা ঘটনা বলার দরকার যে এখানে টিউবারকুলার ডোমেন খুব প্রমিনেন্ট, আমাদের দেখে নিতে হবে। সামটাইম মে বি ব্লেন্ডেড উইথ সোরা অ্যান্ড সাইকোসিস, সামটাইম অনলি সাইকোসিস, সামটাইম সোরা সিফিলিস। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিতে হবে, কারণ এই জায়গার প্রেজেন্টেশনসের মেন কারিগর টিউবারকুলার, মানে সোরা সিফিলিসের একটা ব্লেন্ডেড অ্যামালগামেশন প্রেজেন্টেশন। এই ব্যাপারে আমি একটু বলবো যে আপনারা একটু ঘটকের টিউবারকুলোসিস পড়বেন, সেই জায়গায় ঘটকের টিউবারকুলোসিস বলে একটা বই আছে, সেই জায়গায় এই ব্যাপারটা খুব ডিটেল আলোচনা করা আছে। সেই জায়গাটা পড়লে আপনাদের এই জায়গাটা খুব ক্লিয়ার প্রেজেন্টেশন চলে আসবে। রেসপিরেটরি বললাম, জিআই বললাম, এন্ডোক্রিন প্রেজেন্টেশনসের কথা বলেছি। নাও কাম ফর দ্য নার্ভাস ডিজিজ। নার্ভাস ডিজিজের মধ্যে মেইন ডোমেন এখানে সিফিলিটিক। এই সিফিলিটিক ডোমেনের মধ্যে অনেক সাইকোটিক প্রেজেন্টেশন আছে। তো সেই সাইকোটিক প্রেজেন্টেশনসগুলোর ঘটনাগুলো আপনাদেরকে বলি, কী করে বুঝবেন। যেখানে পেইন আছে, যেখানে ইনকোঅর্ডিনেশনস আছে, যেখানে অ্যাবনর্মালিটিস আছে, টিক্স ডিসঅর্ডার্স, প্যারালাইটিক প্রেজেন্টেশনস, স্প্যাস্টিক প্যারালাইসিস, ইনকোঅর্ডিনেশনের প্রেজেন্টেশনসের যেখানে পাওয়া যায় পার্কিনসন্স ডিজিজ, বিভিন্ন টিক্স ডিসঅর্ডারের কথা বলেছি, স্প্যাজমস অফ দ্য মাসলস, টর্টিকলিস, স্পন্ডেলাইটিক প্রেজেন্টেশনস, লাম্বার স্পন্ডেলিসিস, এই ব্যাপারগুলো। এবং যেখানেই নার্ভশিথ রিলেটেড ঘটনা, কম্প্রেশন, ডিজেনারেশনস অফ দ্য নার্ভ অ্যান্ড নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার্স, সেই জায়গাগুলো একটু ব্লেন্ডেড উইথ সিফিলিটিক, এই প্রেজেন্টেশনসগুলোর কথা আপনাদের একটু ভাবতে হবে। এবার চলে আসুন মাস্কুলার ডিসঅর্ডার্স, মাস্কোস্কেলিটাল। তো মাস্কুলোস্কেলিটালের তো একটা পার্ট যেটা ভার্টিব্রাল কলামের প্রেজেন্টেশন এক্ষুনি বললাম, আর এই দিকের প্রেজেন্টেশনসের মধ্যে আমরা বিভিন্ন টাইপের আমরা কমন প্রেজেন্টেশনসে বলি রিউম্যাটিজম, আর্থারাইটিস, গাউট, অ্যাঙ্গাইলোজিং স্পন্ডেলাইটিস। এই ব্যাপারগুলো সবই আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে মাসকুলার ক্র্যাম্প, ইনকোঅর্ডিনেশন প্রেজেন্টেশন, মাসেলসের অ্যাবনর্মাল কন্ট্রাকশনস, সাইটিকার প্রেজেন্টেশন, সাইটিকা সিন্ড্রোমের প্রেজেন্টেশন, সাইনোভিয়াল জয়েন্টসের প্রেজেন্টেশন, বার্সা ফাসা লিগামেন্ট টেন্ডনসের ওপর যা ইনকোঅর্ডিনেশন এফেক্ট, সবই আপনি এখানে পেয়ে যাবেন। মাস্কুলার প্রেজেন্টেশনসের এগুলোর পরেই হাতে যদি আমরা চলে আসি, তাহলে সেখানে গিয়ে ফ্রোজেন শোল্ডার পাবেন, টেনিস এলবো, গলফার্স এলবো পাবেন। রিস্টের ক্ষেত্রে রিস্টের যে ঘটনা, সেখানে গিয়ে আপনারা পাচ্ছেন টিগার ফিঙ্গার পাচ্ছেন, আপনারা সেখানে পাচ্ছেন ওই কী বলে টিগার ফিঙ্গারের কথা বললাম। কার্পাল টানেল সিনড্রোম পাচ্ছেন। কার্পাল টানেল সিনড্রোমের একটা পার্ট সাইকোটিক, খেয়াল রাখবেন, এবং একটা পার্ট সিফিলিটিক। তো এটা সাইকোসিফিলিটিক ওরিয়েন্টেড প্রেজেন্টেশন। জয়েন্ট ইমোবিলাইজেশন অফ দ্য জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্টের গুলোর গণ্ডগোল, বিভিন্ন টাইপের আর্থারাইটিক নোডোসিটিস, অ্যাবনর্মাল গ্রোথ, বিভিন্ন টাইপের সিস্ট, যেমন পবলিটিয়াল এতে পাওয়া যায়, বার্কার সিস্ট পাওয়া যায় হাঁটুর ক্ষেত্রে। তো সেই ঘটনাগুলো পাচ্ছেন। অস্টিও আর্থারাইটিস, এই ব্যাপারগুলো আপনারা পাবেন। অ্যাবনর্মাল গ্রোথ অফ দ্য বোনস, ক্যালকেনিয়াস স্পার, বিভিন্ন জায়গাতে অস্টিও আর্থারাইটিক প্রেজেন্টেশনস অফ দ্য জয়েন্টস, হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, নি জয়েন্ট অ্যান্ড হিপ জয়েন্টস। তো
তো মাসকুলোস্কেলিটাল সিস্টেমের ডিজিজ যেগুলো পাচ্ছেন যে জায়গায় এই প্রেজেন্টেশনগুলো আছে, তো সেইগুলোর ক্ষেত্রে আপনারা সাইকোটিক ডোমেনের কথা ডেফিনেটলি ভাবতে পারেন। রিগার্ডিং স্কিন প্রেজেন্টেশনসের কথা যদি বলেন, তাহলে আমরা দেখব যে বিভিন্ন রকমের স্কিন ডিজিজ, যে স্কিন ডিজিজের মধ্যে একটা ডিসকালারেশনের প্রেজেন্টেশন পাওয়া যায়, বেসিক্যালি হাইপার পিগমেন্টারি প্রেজেন্টেশন, হেয়ার ডিসঅর্ডার্স, অ্যাবনর্মাল গ্রোথ অফ হেয়ার অথবা লস অফ হেয়ার, দুটোই হতে পারে, এক্সেসিভ সোয়েট রিলেটেড টু হরমোনাল ডিসব্যালেন্সেস, স্কিনের পিগমেন্টারি ডিসঅর্ডার্স, বেসিক্যালি দেখবেন যে ডার্ক পিগমেন্টারি প্রেজেন্টেশন, ঘাড়ের মধ্যে, বগলের মধ্যে, কুচকির মধ্যে, বিভিন্ন আন্ডারআর্মসের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাবনর্মাল ডিসকালারেশন প্রেজেন্টেশন, ডার্কেস্ট ডিসকালারেশনস। স্কিন ডিজিজগুলোর মধ্যে ক্রনিক স্কিন ডিজিজ এবং ওভারগ্রোথ পলিফারেটেড ডিজিজ যেগুলো আছে, আর বাকি তো আপনারা জানেন ওয়াটি প্রেজেন্টেশন, টিউমার্স, ভ্যারাইটিস টাইপস অফ টিউমার, যেখানে লাইপোমা, সেখানে ফাইব্রোঅ্যাডিনোমা সবই হতে পারে, এবং সিবেসিয়াস সিস্ট, ওভার সিক্রেশনস, অ্যাকনে রোজাসিয়া, অ্যাকনে ভালগারিস, এই প্রেজেন্টেশনসগুলো আমরা পাই। স্কিনের প্রেজেন্টেশনসের মধ্যে এই ব্যাপারগুলোকে দেখতে হবে। ওভারগ্রোথের প্রেজেন্টেশন থাকবে, সেবোরিক ডার্মাটাইটিস থাকবে, অ্যালার্জিক প্রেজেন্টেশন থাকবে, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস থাকবে, সোরাইসিস ইজ অলসো, তার মধ্যে লাইকেন প্ল্যানাস, লাইকেন সিমপ্লেক্স কনিকাস, অ্যান্ড অল দ্য আদার্স কন্ট্যাক্ট ডার্মাটাইটিস অ্যান্ড অ্যালার্জিক প্রেজেন্টেশন এর মধ্যে আপনারা পাবেন। তো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, ফলো আপে আমরা একটা করে আলোচনা করব। সো আমাদের স্কিন প্রেজেন্টেশনের কথা বললাম, আমরা বিভিন্ন রকম অর্গানিক প্রেজেন্টেশনসের কথা বললাম, জেনিটিউরিনারি বলেছি, রেসপিরেটরি বলেছি, জিআই বলেছি, এন্ডোক্রিন বলেছি, নার্ভাস সিস্টেমসের প্রেজেন্টেশন বলেছি, মাসকুলোস্কেলিটাল বলেছি। তো এই ব্যাপারগুলো নিয়ে আপনারা একটু স্টাডি করুন। নেক্সটে আমরা আলোচনা করব সাইকোটিক ড্রাগস এবং হাউ টু রিচ দ্য সাইকোস। এই যে হিস্ট্রিগুলো পেলেন, এই হিস্ট্রিগুলো যদি পান, তাহলে আর যে ডিজিজগুলো বললাম, এই ওরিয়েন্টেড প্রেজেন্টেশনে যদি আপনারা আলোচনা করতে পারেন, যে কোনো রোগ নিয়ে আসুক না কেন, আপনি তার সাইকোটিক ডোমেন খুব তাড়াতাড়ি বুঝে ফেলতে পারবেন। আইদার দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম দ্য পার্টিকুলার ডিজিজ, আইদার দ্য পেশেন্ট হ্যাভিং দ্য পার্টিকুলার ডিজিজ, আইদার দ্য পেশেন্ট হ্যাভিং দ্য হিস্ট্রি অফ দ্য পার্টিকুলার ডিজিজ ইন দ্য পাস্ট অর ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি। এই ব্যাপারটা পেলে আপনার পেশেন্টের যে সাইকোটিক ডোমেন আছে, এটা বোঝা খুব একটা কঠিন নয়। তাহলে সাইকোটিক ওরিয়েন্টেড প্রেজেন্টেশন, চোখের ব্যাপারে একটু বলা উচিত। আমাদের কাছে অনেক কেস আসছে চোখের ব্যাপারে। চোখের মধ্যে যেমন প্রধান ডিজিজ ধরুন গ্লুকোমা, রেকারিং আই গ্লাসেস চেঞ্জেস, চোখের পাওয়ারের পরিবর্তন, চোখের ভেতরে টিউমার, অ্যাকোয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমারের পরিবর্তন, চোখের প্রেশারের পরিবর্তন, রেটিনার ওপর বিভিন্ন রকম অ্যাবনর্মালিটিস, কালার ডিসঅর্ডার, রেটিনাল পিগমেন্টোসা, এই ব্যাপারগুলো, ভাস্কুলার চেঞ্জেস, বিভিন্ন রকম ভাস্কুলার চেঞ্জেস। আপনারা জানেন যে বিভিন্ন ভাস্কুলার চেঞ্জেস হয়, যেমন হাইপারটেনসিভ ডিসঅর্ডার্স, চোখের ভেতরে যেটা পাওয়া যায় হাইপারটেনসিভ ডিসঅর্ডার। রিগার্ডিং ডায়াবেটিক রেটিনোপ্যাথিক চেঞ্জেস, যেখানে আমরা সাইকোসিফিলিটিকের কথা ডেফিনেটলি ভাবতে হবে, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা বেশ ভালো রেসপন্স করাতে পারি এখন অ্যালং উইথ দ্য আদার ড্রাগস, এটা খেয়াল রাখতে হবে। আর আরেকটা তো জানেন আপনারা, খুব ফেমাস, যে বিভিন্ন টাইপের চোখের পরিবর্তনের কথা বললাম। এছাড়া তো গ্রোথগুলো আছেই, গ্রোথের মধ্যে খুব কমন পপুলার যেগুলো নিয়ে আমাদের কাছে আসে, রেকারেন্ট স্টাইজ, রিপিটেড স্টাইজ, আঞ্জনি হয়েছিল, সিস্ট হয়ে আছে, চোখের পাতার আইল্যাসেস গন্ডগোল, ক্রনিক ব্লেফারাইটিস, একটোপিয়ান, এন্ট্রোপিয়ান, এই যে ব্যাপারগুলো আছে, এগুলো তো এর মধ্যে পড়েই। এই ব্যাপারগুলো তো আপনারা জানেন। তো এই ব্যাপারগুলো আমাদের আলোচনা করতে হবে, এবং পরবর্তী যেটা বললাম আমি, যে এরপরে আমি আলোচনা করব যে এই সাইকোটিক প্রেজেন্টেশন নিয়ে এলে প্ল্যান অফ ট্রিটমেন্ট অফ সাইকোসিস, এই ব্যাপারটা আমরা আলোচনা করব। প্ল্যান অফ ট্রিটমেন্ট অফ সাইকোসিস আমরা কীভাবে আলোচনা করতে পারি, সেই আমাদের স্টলওয়ার্ডরা কীরকম বলেছেন সেই পার্টটাকে রেখে হ্যানিম্যান সাহেব থেকে শুরু করে আমি বেশ খানিকটা ইঙ্গিত দিয়েছি, তো সেটা খানিকটা রিক্যাপ করে নিয়ে আমরা মডার্নাইজেশন পর্যন্ত, এবং আমরা আমাদের যেভাবে আমরা প্র্যাকটিস করি সেই জায়গা পর্যন্ত আলোচনা করব, এবং তার রিলেটেড ড্রাগগুলো আমরা আলোচনা করব।